এখন যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হলো সুষম নিরেট গোলকের ভেতরে প্রাবল্য ও বিভব নির্ণয়। অর্থাৎ আমরা এবার আবারও একটা সুষম গোলক কল্পনা করব এবং এই গোলকটির ভেতরে যদি কোনো একটা বিন্দু আমরা বিবেচনা করি তাহলে ওই বিন্দুতে বিভব কত হবে, ওই বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য কত হবে সেটা আমাদের বের করতে হবে। সো এখানে প্রাবল্য ও বিভব বলতে মহাকর্ষীয় প্রাবল্য ও বিভবকে বোঝাচ্ছে, তড়িৎ প্রাবল্য বা তড়িৎ বিভবকে বোঝাচ্ছে না। তো যাই হোক, তাহলে দেখো আমাদের এই যে বিবেচিত গোলকটি, পুরো গোলকটির ব্যাসার্ধ হচ্ছে আর, এবিসি হচ্ছে একটা গোলক যার ব্যাসার্ধ হচ্ছে আর এই সম্পূর্ণ গোলকের ভর হচ্ছে এম। সম্পূর্ণ গোলকটার ভর হচ্ছে এম। যেহেতু একটা নিরেট গোলক এবং সুষমভাবে পুরু, এই জন্য এর ঘনত্ব সর্বত্রই সমান, পুরো অংশ জুড়ে একদম সেন্টার টু একদম যে তার এই যে তার এ আছে যেটাকে বলি আমরা হচ্ছে পরিধি আছে, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সকল জায়গায় তার ঘনত্ব সমান এবং সেই ঘনত্ব হচ্ছে রো। এবং এর আয়তন যেহেতু আর ব্যাসার্ধের গোলক, তার মানে তার আয়তন হবে হচ্ছে 4/3 πr³ গোলকের সাধারণ সূত্র অনুসারে। আচ্ছা, আর গোলকটির ঘনত্ব হবে কি? গোলকটির ঘনত্ব আমরা জানি ভর বাই আয়তন, ভর বাই আয়তন। সো আমরা লিখেছি ভর বাই আয়তন, আয়তন মানে এটা, বাস। তাহলে আমাদের এইবার কাজ হচ্ছে পি বিন্দুতে বিভব এবং প্রাবল্য কত সেটা বের করা। আচ্ছা, তো এইটা বের করার জন্য আমরা কেন্দ্র থেকে পি আর দূরত্বে একটা বিন্দু নিয়েছি, আর এই বিন্দুটি যেখানে অবস্থিত সেখানে হচ্ছে আর ব্যাসার্ধের একটা গোলক অবস্থিত। আমরা ধরে নিচ্ছি আর ব্যাসার্ধের একটি গোলক। তাহলে পি বিন্দুটি কি হচ্ছে দেখো তো, পি বিন্দুটি আর ব্যাসার্ধের গোলকের পরিধির উপর অবস্থান করছে, অবস্থান করছে। আচ্ছা, যদি পরিধির উপর অবস্থান করে তাহলে কি হবে দেখো, তার মানে এই গোলকের সুতরাং আমরা এবার দেখো এই যে গোলকটা তুমি দেখতে পাচ্ছ, আমি এই যে গোলকটা দেখো, আমি এইটাকে ডিনোট করে দিলাম এখানে পি ধরো, এটা হচ্ছে ধরো যে এটা ধরো হচ্ছে ধরে নাও এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে এখানে একটা পয়েন্ট ধরে নিলাম, এটা আচ্ছা ওয়াই ধরলাম না, তো আমরা ধরো হচ্ছে এখানে অন্য কিছু একটা ধরতে পারি। এবিসি যেহেতু নিয়ে নিছি তাহলে পি কিউ আর এটাও যেহেতু থাকবে না, তাহলে আমরা এখানে ধরতে পারি হচ্ছে ধরো এটা হচ্ছে ই, হ্যাঁ, অথবা ধরো হচ্ছে এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এফও না, এটা এল ধরলাম, এটা এল, আর ধরো যে এই পয়েন্টটা হচ্ছে ধরো যে এল, এটা হচ্ছে এম, এটা হচ্ছে কি এম, অথবা তুমি এখানে ধরতে পারো এন, এখানে ধরতে পারো এন। তাহলে দেখো ছোট একটা বৃত্ত পাচ্ছে, তাহলে আর ব্যাসার্ধের, তাহলে আর ব্যাসার্ধের গোলক দেখো পি এল এন, যার আয়তন ধরো হচ্ছে বি প্রাইম, দেখো বি প্রাইম আয়তন হচ্ছে বি প্রাইম সমান 4/3 πr³, যার আয়তন কত 4/3 πr³। তাহলে যেহেতু আর ব্যাসার্ধের এটাও তো একটা গোলক, তাহলে তার আয়তন হবে 4/3 πr³। আচ্ছা, তাহলে এইটুকুর ভর কত হবে দেখো, এইটুকুর ভর, তাহলে এই গোলকের ভর কত হবে? তো ভর হবে কত, এই গোলকের ভর হবে স্মল এম, নিলাম হচ্ছে কত স্মল এম। তো স্মল এম ভর যেহেতু বলছে, ভর মানে কি আয়তন ইন্টু ঘনত্ব, ভি প্রাইম ইন্টু হচ্ছে কি রো, ভি প্রাইম ইন্টু রো। কেন ভি প্রাইম ইন্টু রো দিয়েছি? রো তো সর্বত্রই সমান, সুষমভাবে পুরু, তাহলে সমস্ত অংশ জুড়ে ঘনত্ব কিন্তু সমান থাকবে, এই জন্য এটা। তাহলে আমরা লিখতে পারি এখানে 4/3 πr³, এখানে আছে কত রো। আচ্ছা, এবার দেখো তাহলে এই আর ব্যাসার্ধের গোলকের জন্য পি বিন্দুতে, আর ব্যাসার্ধের গোলকটার জন্য পি বিন্দুতে প্রাবল্য বা বিভব কত, এটা যদি বের করি তাহলে আমরা এখন যে কাজটা করতে পারি দেখো, এটুকুর জন্য আমরা এবার করবো কি দেখো, তাহলে এটুকুর জন্য আমরা রেখে দিলাম ভর, এটা গেল। সুতরাং পি বিন্দুতে বিভব, মহাকর্ষী বিভব, অবশ্যই মহাকর্ষী বিভব, পি বিন্দুতে বিভব হচ্ছে V1 = হচ্ছে আমরা জানি কি -GM/, কত হবে আর, -GM/r, এটা হবে। আচ্ছা, এটা তো এখানে লিখতে পারি, তো -GM মানে কত, এম মানে হচ্ছে
4/3 পাই আর কিউব রো ডিভাইডেড বাই কি লিখতে পারি এখানে আর লিখতে পারি, রাইট? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মানে এটা কত পাচ্ছি? সুতরাং আমরা কিন্তু লিখতে পারি যে V1 ইকুয়াল হচ্ছে মাইনাস 4/3 জি একটা আর কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে পাই, হ্যাঁ, বা এটা লিখতে পারি হচ্ছে এখানে লিখতে পারি পাই আর স্কোয়ার রো জি, পাই আর স্কোয়ার রো জি, এটা হচ্ছে সমীকরণ 1। তাহলে আমরা এই পি বিন্দুতে আর গোলকটার জন্য একটা বিভব পেলাম। আচ্ছা, এবার একটু ভালো করে দেখো, এই গোলকের বাইরে এইটুকু অংশের বাইরে কিন্তু সম্পূর্ণ আরেকটু গোলক বাকি আছে। এই যে দেখো এইটুকু অংশ কিন্তু বাকি আছে, এই যে এটা। তাহলে এইটা যেগুলো এটা কিন্তু মেইন গোলকের একটা অংশ, তাই না? তা আমরা হচ্ছে টোটাল গোলকটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। এখানে একটা হচ্ছে এরকম অংশটা, বাকি অংশটা বাকি আছে। তাহলে এবার যেটা করতে পারি, এবার গোলকটিকে এবার দেখো, এবার ওই যে আমাদের যে অংশটা আছে, এবার আর ব্যাসার্ধের গোলকে আর ব্যাসার্ধের গোলকটিকে এক্স ব্যাসার্ধের কতগুলো সমকেন্দ্রিক মানে হচ্ছে কেন্দ্র একটাই, সমকেন্দ্রিক বলতে কেন্দ্র একটাই, খোলক বিবেচনা করি আমরা, এটা বিবেচনা করলাম জাস্ট অনেকগুলো, কতগুলি বলছি এখানে যে আর ব্যাসার্ধের গোলকটিকে এক্স ব্যাসার্ধের কতগুলো সমকেন্দ্রিক, মানে হচ্ছে এখানে একটা না, আমি এখানে একটা দেখাচ্ছি, তার মানে এখানে আমি চাইলে আরও আঁকতে পারবো। দেখো এরকমভাবে এই নিলাম একটা, ঠিক আছে, এরকমভাবে এইখানে নিলাম একটা, তারপর ধরো এখান থেকে আরেকটা নিলাম, এরকমভাবে আমি কতগুলি কোলক বিবেচনা করতে পারি, এখানে কতগুলি কোলক আমি এটা বিবেচনা করতে পারি, ঠিক আছে? আচ্ছা, বিবেচনা করি। যার পুরুত্ব সমান হচ্ছে ডিএক্স, ব্যাসার্ধ এক্স কিন্তু পুরুত্ব হচ্ছে কত আছে ডিএক্স। তাহলে এবার আমার এই কোলকটির জন্য, তাহলে এই সমগ্র কোলকটির জন্য এবার অবশ্যই সমগ্র কোলকটির জন্য আমাকে বিভব বের করতে হবে। তাহলে দেখো এবার, তাহলে এই কোলকের, তাহলে এক্স ব্যাসার্ধের সুতরাং এখানে আমি দেখো, সুতরাং কোলকটির আয়তন, দেখো কোলকটির আয়তন কত হবে? কোলকটির আয়তন মানে হচ্ছে তোমার ক্ষেত্রফল, কোলকের ক্ষেত্রফল ইন্টু আয়তন মানে হচ্ছে ক্ষেত্রফল ইন্টু পুরুত্ব, এটা মনে রাখবা, ক্ষেত্রফল ইন্টু পুরুত্ব। কার পুরুত্ব? কোলকের পুরুত্বটাই। তো কোলকটির ক্ষেত্রফল কত জানো? এখানে যেহেতু ব্যাসার্ধ হচ্ছে এক্স, ব্যাসার্ধ কত আছে? এক্স ব্যাসার্ধ, তার মানে 4π x স্কোয়ার, ব্যাসার্ধ কত? 4π x স্কোয়ার, আর পুরুত্ব কত আছে? ডিএক্স, পুরুত্ব কত আছে? ডিএক্স আছে। সো ধরে নিলাম এটা 2 নং সমীকরণ। আচ্ছা, কোলকটির আয়তন গেল, তাহলে কোলকটির ভর কত আছে দেখো, তাহলে ধরি কোলকটির, সুতরাং খোলকের ভর হচ্ছে এম প্রাইম, ধরে নিলাম খোলকের ভর কত আছে? এম প্রাইম। তো খোলকের ভর যদি এম প্রাইম হয়, ঘনত্ব তার পরিবর্তন হবে না, আগেই বলেছি ঘনত্বের কোনো পরিবর্তন কিন্তু হবে না। তাহলে ঘনত্বের কোনো পরিবর্তন হলে খোলকের ভর হবে হচ্ছে আয়তন ইন্টু কী জানি আমরা? ঘনত্ব। আয়তন ইন্টু কী জানি আমরা? ঘনত্ব। তো দেখো আয়তন কত পেয়েছ? খোলকটির 4π x স্কোয়ার, এখানে আছে কত? ডিএক্স, 4π x স্কোয়ার ইন্টু ডিএক্স, আর ঘনত্ব আছে কত? রো, তার মানে এটাকে লিখতে পারো তুমি এখানে। সুতরাং এটা, আচ্ছা এটা, তার মানে সুতরাং ভর পাচ্ছ তুমি এম প্রাইম ইকুয়াল হচ্ছে 4π x স্কোয়ার রো ডিএক্স। এই হচ্ছে তুমি ধরে নিচ্ছ 3 নং সমীকরণ। ধরে নিলাম এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। তাহলে আমি কিন্তু এই সমগ্র এই যে অসংখ্য খোলক বিবেচনা করেছি, এরকম করে আরও অনেকগুলো খোলক বিবেচনা করছি, কিন্তু তার মধ্যে একটা খোলক নিয়ে কাজ করছি। এখন একটা খোলক নিয়ে তুমি যদি কাজ করো, তাহলে এই একটা খোলক সমাকলন পদ্ধতিতে, বা আমরা যেটা জানি যে যোগজীকরণ প্রক্রিয়া ক্যালকুলাস, এই ক্যালকুলাসের মাধ্যমে ক্ষুদ্র একটা অংশ বিবেচনা করি, তারপর আমরা সমগ্র অংশের মানটা পেয়ে যাই, তাই না? এবার আমরা এই খোলকের জন্য
এই পি বিন্দুতে খোলকের জন্য পি বিন্দুতে কী বের করব, আমরা বিভব বের করব। আর দেখো এটুকু আমি মুছে দিলাম, ঠিক আছে। আচ্ছা, সো দেখো এটাও দরকার নেই আপাতত আমাদের। এবার দেখো, সুতরাং খোলকের জন্য পি বিন্দুতে বিভব কত হবে দেখো, তাহলে পি বিন্দুতে বিভব হচ্ছে ধরো V2 ধরে নিলাম। যদি V2 হয় তাহলে এই V2 যদি বের করে দেখো, V2 হবে কত, মাইনাস জি এম প্রাইম ডিভাইডেড বাই হচ্ছে কত এক্স স্কোয়ার। এক্স কেন এক্স দিয়েছি, কারণ খোলকের ব্যাসার্ধ কত আছে, খোলকটার ব্যাসার্ধ কত আছে, এক্স আছে, তাই খোলকের ব্যাসার্ধ যেহেতু এক্স, তার মানে আমরা লিখবো জি এম প্রাইম ডিভাইডেড বাই হচ্ছে এক্স। নর্মাল নিয়ম, বিভবের যে নর্মাল নিয়ম সেটা দিয়ে বের করছি। আচ্ছা, এবার দেখো মাইনাস জি এম প্রাইম মানে কি, এম প্রাইম মানে হচ্ছে 4 পাই, ওই তো দেখো ভর কত আছে, ভর হচ্ছে 4 পাই এক্স স্কোয়ার রো ডিএক্স, 4 পাই এক্স স্কোয়ার রো ডিএক্স। এটা কিন্তু আমাদের দেয়া আছে এখানে, দেখো যেহেতু এখানে 4 পাই এক্স স্কোয়ার ডিএক্স ছিল, তাহলে এখান থেকে এটা পেয়েছি ভর, আর ভর মানে এটা, তো 4 পাই এক্স স্কোয়ার রো ডিএক্স ডিভাইডেড বাই এখানে আছে কত এক্স। আচ্ছা, তো এখান থেকে একটা এক্স যদি কাটা যায় তাহলে আমরা পাচ্ছি মাইনাস 4 পাই এক্স, একটা এক্স কাটা যাবে এখান থেকে, রো জি এক্স। তাহলে এই হচ্ছে আমাদের বিভব। এবার চিন্তা করো, এবার এইখানে যেহেতু ডিএক্স আছে, তার মানে কি এইখানে এক্সের সাপেক্ষে এটার পরিবর্তন হচ্ছে। তাহলে এবার দেখো, এবার এই খোলকটি কোথায় থেকে অবস্থান করছে, এই খোলকটি কিন্তু আমি সমগ্র অংশকে একটা খোলক বিবেচনা করলে দেখো এখানে 8 থেকে কত আছে দেখো, এই যে এই জায়গাটা কি জানি আমরা, আমি এইটুকু মুছে এইটুকু যদি দেই, দেখো এই জায়গাটা থেকে এই পর্যন্ত না এই খোলকটা, তাহলে এইখান থেকে এটা যদি হয় তাহলে এখানে আছে কি স্মল আর, এটা আছে কি স্মল আর থেকে সর্বোচ্চ এখানে কত আছে আর, এই পয়েন্টটা যদি আর হয় তাহলে এটা হচ্ছে কি ক্যাপিটাল আর। তার মানে এই খোলকের আমার কাজ করতে হবে আর থেকে স্মল আর থেকে ক্যাপিটাল আরের আমার প্রাবল্য বিভব বের করতে হবে কি, কারণ আমি এইটুকুর বিভব বের করেছি, তো আমি যদি এবার এই খোলকের জন্য বিভব বের করতে চাই তাহলে এই স্মল আর থেকে ক্যাপিটাল আর পর্যন্ত, স্মল আর থেকে ক্যাপিটাল, অর্থাৎ স্মল আর হচ্ছে কি সমগ্র অংশটা, ভেতরের সমগ্র অংশটা যেখানে পি বিন্দুটা আমরা কনসিডার করেছি। তাহলে এবার এই স্মল আর থেকে আমি ক্যাপিটাল আর পর্যন্ত যদি বিস্তৃতি করি বা যেটা বলি আমরা ক্যালকুলাস সমাকলন করি তাহলে পেয়ে যাব। এবার দেখো, এবার এক্স ইজ ইকুয়াল টু আর দেখে এক্স ইজ ইকুয়াল টু আর পর্যন্ত সমাকলন করলে খোলকের কি বিভব পাওয়া যাবে। আচ্ছা, তাহলে দেখো, তার মানে এইখানে V2 যেটা আছে, V2 মানে হচ্ছে সমাকলন করতে হবে কোথায় থেকে করবো, আমার আর থেকে ক্যাপিটাল আর পর্যন্ত এইটা, তাহলে 4 পাই দেখো এক্স, বা এটাকে আমি লিখতে পারি 4 পাই রো জি এক্স ডিএক্স। উল্লেখ যে আমার এই যে অংশটা তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি, এটুকু অংশ হচ্ছে আমাদের ধ্রুবক, এখানে কোনো পরিবর্তন হবে না, এই টোটাল অংশটাই ধ্রুবক। তার মানে এটাকে আমি এভাবে লিখতে পারি। এবার দেখো এই পুরোটাকে যদি আমি ধ্রুবকটা যদি কমন নিই 4 পাই রো জি, তাহলে আমার পরিবর্তন হবে এখানে আর থেকে আর পর্যন্ত এক্স ডিএক্সের, যেটাকে আমি চাইলে লিখতে পারবো মাইনাস, এখানে তো একটা মাইনাস আসছে, মাইনাস 4 পাই রো জি, আর এইখানে যে এইটুকু অংশ যদি করি তাহলে পাবো আমি এক্স স্কোয়ার বাই 2, তাহলে লিমিট থাকবে কত, এখানে থাকবে আর, এখানে থাকবে হচ্ছে স্মল আর। দেখো তোমরা বুঝছো কেন, এইটুকু অংশ সবাই বুঝতে পেরেছো? দেখো আচ্ছা, তাহলে এবার যে কাজটা করবো, এবার হচ্ছে এটুকু তো আমি লিখে রাখি যে আমরা প্রথম কি পেয়েছি, এখানে V1 এর মানটা উপর লিখে রাখি, V1 এর মান পেয়েছি মাইনাস জি 4/3, আচ্ছা পেয়েছিলাম হচ্ছে মাইনাস 4/3 পাই আর স্কোয়ার রো জি, আমরা এটা পেয়েছি হচ্ছে প্রথম অংশ থেকে। আচ্ছা, এটা মুছে দিচ্ছি, আমি মুছে দিলাম। তো এবার আমি এই উপর অংশটা এখানে লিখছি, দেখো যে এখানে তো আমার এই অংশটা তো আছে
V2, এটা কি V2 মাইনাস 4 পাই রো জি, আর এটাকে যদি আমি করি তাহলে এটাকে করলে পাবো হচ্ছে আমি দেখো আর স্কোয়ার, পাবো হচ্ছে আর স্কোয়ার বাই 2 মাইনাস হচ্ছে আর স্কোয়ার বাই 2, এটা পাবো। যদি এটাকে লিমিট বসিয়ে দেই তাহলে আর স্কোয়ার বাই 2 ডিভাইডেড ক্যাপিটাল আর স্কোয়ার বাই 2 ডিভাইডেড মাইনাস হচ্ছে স্মল আর স্কোয়ার বাই 2। আচ্ছা, তাহলে যদি কমন নিয়ে নাও, 2 তো এখানে আছে, এখানে 2 আছে, তাহলে 2 যদি কমন নিয়ে নাও তাহলে এখানে থাকবে মাইনাস 4, আর হাফ তুমি কমন নিয়েছো, দেখো হাফ তুমি কমন নিয়েছো, আর রো জি, আর তাহলে ভেতরে থাকবে কত আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার থাকবে। তো কাটাকাটি করে তুমি পাবো 2 পাই রো জি ইন্টু হচ্ছে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটা পেয়েছি। তাহলে আমরা দুইটা, এবার আমি সমগ্র অংশের জন্য কিন্তু বিভবটা পেয়ে গেছি। আমি প্রথমে ছোট অংশটার বিভব বের করছি, এরপরে এই বাকি অংশটুকুগুলোকে বের করেছি। এবার এই দুইটা যোগ করে দিলে আমি পেয়ে যাব পি বিন্দুতে সমগ্র গোলকটির জন্য বিভব কত। ঠিক আছে, তো মুছে দিলাম এটা। এর আগে একটু বলে দেই যে প্রথম, এরপরে আমরা এইটুকুর কাজের পরে আমরা বাকি যে গোলকটা ছিল সেটাকে অসংখ্য সমকেন্দ্রিক খোলক এসে বিবেচনা করছি। খোলক, খোলক তো বুঝছো, চামড়ার নিয়ে একটা অংশ, এরকমভাবে ছোটো ছোটো অংশ স্লাইড করেছি আমরা। তো সেইটার ব্যাসার্ধ ধরেছি হচ্ছে এক্স, তাহলে এক্স ব্যাসার্ধে অনেকগুলো বিবেচনা করলাম, তার মধ্যে একটা নিয়ে কাজ করব যার পুরুত্ব হচ্ছে ডিএক্স, প্রত্যেকটার পুরুত্বই ডিএক্স। আচ্ছা, খোলকটির আয়তন হবে ক্ষেত্রফল ইন্টু পুরুত্ব, যেহেতু ব্যাসার্ধ এক্স তার মানে 4 পাই এক্স স্কোয়ার হচ্ছে খোলকের, খোলক মানে এখানে একটা গোলক, খোলকটা নিজেও একটা গোলক সদৃশ, তার মানে 4 পাই এক্স স্কোয়ার আর ডিএক্স হচ্ছে তার পুরুত্ব, এই হলো আয়তন। এবার খোলকের ব্যাসার্ধ যদি এম প্রাইম হয় তাহলে আয়তন ইন্টু ঘনত্ব, আয়তন আমরা এখানে পেয়েছি এটা, আর ঘনত্ব তো সমগ্র গোলকের ঘনত্ব সেম, তাহলে রো আসবে। এবার এম প্রাইম সমান এটা। দেন আমরা যেটা করেছি, খোলকের জন্য পি বিন্দুতে বিভব হবে কি, বি2 সমান হচ্ছে জি এম প্রাইম ডিভাইড বাই এক্স, মানে আমরা জানি ও মহাকর্ষীয় ধ্রুবক ইন্টু ভর ইন্টু খোলকের ভর ডিভাইডেড বাই খোলকের দূরত্ব, ওই বিন্দু থেকে দূরত্ব। আচ্ছা, তাহলে এক্স আছে, বাস। এরপর এটা রাখলাম। এবার যেহেতু ডিএক্স আছে তার মানে কি ক্ষুদ্র একটা অংশের জন্য আমরা বের করেছি, সমগ্র অংশের জন্য কিন্তু বের করিনি। তাহলে আমার যদি এইটুকু অংশের জন্য বের করি এই পুরুত্ব, তাহলে আমার এই পুরুত্ব তো বাকি আছে, তাহলে সমগ্র অংশটা যদি বের করতে চাই তাহলে অবশ্যই আমাকে সমাকলন পদ্ধতিতে যেতে হবে। তো দ্যাটস ওয়াই আমি V2 সমান সমাকলন কোথায় থেকে করব, শুরুটা কত হবে, যেহেতু খোলকটা এখান থেকে বিবেচনা করেছে এইটুকু, তার মানে এইটুকু হচ্ছে দূরত্ব, কেন্দ্র থেকে এইটুকু দূরত্ব হচ্ছে আর, তাহলে আর কেন্দ্র থেকে এইটুকু দূরত্ব হচ্ছে ক্যাপিটাল আর, তার মানে এই আর থেকে এই আর পর্যন্ত আমাকে সমাকলন করতে হবে। তো বাস এটাই করেছি আমি এখান থেকে। তো যদি করি, এবার তোমার কাজ কি, এবার হচ্ছে তোমার বিভব বের করো, তাহলে পি বিন্দুতে মোট বিভব, সুতরাং পি বিন্দুতে মোট মহাকর্ষীয় বিভব, মহাকর্ষীয় বিভব হচ্ছে ভি ইজিক্যাল টু হচ্ছে V1 প্লাস V2। তো V1 প্লাস V2 যদি করি তাহলে V1 কত ছিল, দেখো V1 ছিল হচ্ছে ওই যে এখানে মাইনাস 4/3 পাই আর স্কোয়ার রো জি, আর ওইটা আসছে, ওইটাও তো মাইনাসই আসবে, দেখো এই মাইনাসে যোগ করলে মাইনাস আসবে 2 পাই রো জি আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তো এই অংশটাকে এখানে যেটা দেখতে পাচ্ছ তুমি যে মাইনাস 2 পাই রো জি, এটা আমি কমন নিলাম। যদি কমন নেই তাহলে আমাদের এই অংশের মধ্যে যেটা থাকছে এইখানে পাচ্ছি শুধুমাত্র আমরা, দেখো এইটুকু অংশ জুড়ে পাচ্ছি শুধুমাত্র 2/3 আর স্কোয়ার থাকবে, আর এই মাইনাসটা তো আমরা নিয়ে নিলাম কমনের মধ্যে, কিন্তু এইখানে কি থাকছে শুধুমাত্র প্লাস আর স্কোয়ার মাইনাস হচ্ছে আর স্কোয়ার, এটা থাকছে। আচ্ছা, এবার মাইনাস 2 পাই রো জি, এটা তুমি যদি লসাগু করো টোটালটা তাহলে দেখো 3 আসছে এখানে 3, আর এখানে থাকবে হচ্ছে 2 আর স্কোয়ার মাইনাস হচ্ছে এটা প্লাস হচ্ছে 3 আর স্কোয়ার মাইনাস হচ্ছে 3 আর স্কোয়ার, এটুকু আসছে। এবার কি পাচ্ছ মাইনাস 2 পাই রো জি ইন্টু হচ্ছে, দেখো এখানে থাকবে শুধুমাত্র 3 আর স্কোয়ার মাইনাস হচ্ছে আর স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 3। ওকে ফাইন। তো এই 3টা যদি আমি এখানে নিয়ে আসি তাহলে লিখতে পারি কীভাবে, দেখো মাইনাস 2/3 পাই রো জি ইন্টু তাহলে থাকতেছে কত 3 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এবার একটা কাজ করতে পারি, সূত্র মেলানোর জন্য আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে ধরো যে এটাকে 2 দ্বারা এইটাকে লিখলাম হচ্ছে এখানে ধরো মাইনাস 4/3 পাই এখানে আর কিউব রো ইন্টু হচ্ছে জি, এটা লিখলাম, আর এইখানে দিলাম তাতে কি আর স্কোয়ার মাইনাস 3 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 2 আর কিউব। এর মানে কি বুঝতে পেরেছো,
এইখানে আমি দেখো যে এইখানে কিন্তু 2 ছিল, কিন্তু হয়েছে কত 2r3, মানে এইখানে 2r3 দ্বারা গুণ করেছি, নিচেও 2r3 দ্বারা গুণ করে দিয়েছি। এতে করে কি হলো আমার, এতে করে আমার এই যে অংশটা তুমি দেখতে পাচ্ছ, এই অংশটা কাকে রিপ্রেজেন্ট করছে? প্রথমে যে আমরা এখানে প্রথমে লিখেছিলাম, এইটা আসলে কি মিন করে? ভর। এই যে টোটাল ঘনকটা, এই গোলকটি আছে, এই গোলকটির ভর হচ্ছে কত? 4/3 πr3। 4/3 πr3 হচ্ছে গোলকের ভর, সম্পূর্ণ ভর। এই সম্পূর্ণ ভরের জন্য আমি এই ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি, এই ভিজিটাকে, এই ভিজি সমান লিখতে পারি মাইনাস, তোমার আছে লিখতে পারবো হচ্ছে দেখো mg কত লিখতে পারি দেখো, লিখতে পারছি হচ্ছে mg, আর এখানে কত আছে দেখো, ওইখানে আছে 3r² - r² ডিভাইড বাই হচ্ছে লিখতে পারবো 2r3, লিখতে পারবো কত 2r3। তাহলে এই যে টোটালটা আমরা পেয়েছি, এইটাই হচ্ছে তার বিভব, এই সম্পূর্ণ অংশের বিভব হচ্ছে এটা, বুঝতে পারছো? তার মানে হচ্ছে একটা গোলকের ভেতরে কোনো একটা বিন্দুতে যদি আমি কোনো একটা বিন্দু বিবেচনা করি, তাহলে সেই বিন্দুর বিভব হবে -mg 3r² - r² ডিভাইড বাই হচ্ছে 2r3 আসবে, বাস। তাহলে এইটা হচ্ছে আমার টোটাল বিভবটা পেয়েছি। তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে দেখো এইখানে আমরা টোটাল বিভব পেয়েছি, যে এই বিন্দুতে বিভব কত হবে, এই বিভবটা হচ্ছে এটা, বাস। এখন যে বিভবটা আমরা পেয়েছি, এখন আমাদের দরকার কি, প্রাবল্য বের করতে হবে। সো বিভব থেকে আমরা বের করবো কি, প্রাবল্য। আর প্রাবল্য মানে কি, বিভব দূরত্বের সাপেক্ষে কি, দূরত্বের সাপেক্ষে অবস্থানে, মানে হচ্ছে বিভবের পরিবর্তন দূরত্বের সাপেক্ষে। তাহলে এবার হচ্ছে প্রাবল্য ইজি, প্রাবল্য যদি ইজি হবে কি, মাইনাস ডিভি বাই ডিআর, তাহলে আমরা যে কাজটা করবো এবার দেখো, মাইনাস দিলাম ডি বাই ডিআর, আর এইখানে আমার আসবে কত, -mg আছে, mg, আর ভেতরে আছে কত 3r² - r² ডিভাইড বাই হচ্ছে 2r3। একটা বিষয় মনে রাখবা, এইখানে কিন্তু শুধু r এর পরিবর্তন হবে, স্মল r এর, ক্যাপিটাল আর হচ্ছে ফিক্সড। ক্যাপিটাল কেন ফিক্সড? কারণ আমাদের এই ব্যাসার্ধের কিন্তু বাড়ানো যাবে না, এই ব্যাসার্ধকে আমি চাইলেও আর বাড়াতে পারবো না। যেহেতু ব্যাসার্ধটাকে আমি চাইলে কি বাড়াতে পারবো না, তার মানে কি আমার এখানে স্মল আর এর সাপেক্ষে এই কাজটা করতে হবে। তাহলে স্মল আর এর সাপেক্ষে যদি করি, তাহলে দেখো ধ্রুবক এখানে বাকি সবাই ধ্রুবক, তাহলে এই যে 3r², এখানে 2r3, এই টোটালটাই কিন্তু ধ্রুবক। এই যে -mg, এটাও কিন্তু এখানে ধ্রুবক। আচ্ছা, তাহলে এই কাজটার জন্য আমার কি করতে হবে, এখানে mg বাইরে নিতে হবে, আর এই ক্ষেত্রে দেখো mg বাই এই অংশটা বাইরে নিতে হবে। তাহলে দেখো মাইনাস m, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে থাকবে -mg ডিভাইড বাই হচ্ছে 2r3 থাকছে কত, তাহলে আমার থাকবে হচ্ছে -d/dr ইন্টু হচ্ছে 3r² হচ্ছে r², এইটা ঠিক আছে। কিন্তু এইটাও তো তোমার কি, এই অংশটাও ধ্রুবক। যদি এই অংশটা ধ্রুবক হয়, তাহলে দেখো mg ডিভাইড বাই হচ্ছে 2r3 0 মাইনাস, কারণ ধ্রুবকের অন্তরজ হচ্ছে 0, ধ্রুবকের অন্তরজ কত, 0 হয়ে যাবে। তো ধ্রুবকের অন্তরজ যদি 0 হয়, তাহলে এটা কত আসবে, তাহলে এটা হয়ে যাবে 2r হয়ে যাবে। তাহলে এটুকু হয়ে গেছে কত, 2r। তার মানে আমরা পাচ্ছি এইখান থেকে আমরা লিখতে পারি যে মাইনাস একটা আসবে, তা -2mgr ডিভাইডেড বাই হচ্ছে নিচে কত আছে দেখো, নিচে তো 2 আছে, 2r3। তো এই 2 আর এই 2 যদি কেটে ফেলো, তাহলে আমাদের এখান থেকে প্রাবল্য যেটা পাচ্ছি, সুতরাং প্রাবল্য ইজি সমান হচ্ছে -mgr ডিভাইডেড বাই হচ্ছে r²। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রাবল্য। তার মানে গোলকের অভ্যন্তরে কোনো একটা বিন্দুতে যদি আমরা বিভব বের করতে চাই বা প্রাবল্য বের করতে চাই, বিভব হবে 4/3, বিভব হবে কত, এখানে -mg, এটা হচ্ছে বিভব, -mg ইন্টু 3r² স্মল r² ডিভাইডেড বাই হচ্ছে 2 ক্যাপিটাল r²। আর ওই একই বিন্দুতে প্রাবল্য পাবো -mgr ডিভাইডেড বাই হচ্ছে r²। তো দেখো তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো কিনা। তাহলে এইটাই হচ্ছে আমাদের, আচ্ছা এখানে তো এটা হচ্ছে r3, এটা r² না, সরি এটা হচ্ছে r3, কারণ দেখো এখানে 2 কাটা mgr3 ইন্টু হচ্ছে r, ঠিক আছে এটা। সো একটা বিষয় মাথায় রাখবে যে যখন আমরা গোলকের অভ্যন্তরে কোনো একটা বিন্দুতে বিভব বের করতে যাব, সেই বিভবের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে দূরত্বের সাথে বর্গের সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে। মানে তুমি যতই বাড়াবে এখান থেকে, আর এর মান যত বৃদ্ধি করবে, ততই দেখা যাচ্ছে কি দেখো এই বিগফলটা কমে যাবে, এইখান থেকে বিগফলটা কমে যাবে। বিগফল যদি কমে যায়, তাহলে ভাগফলটা কি
ছোট আসবে, আর ভাগফল ছোট আসলে নেগেটিভ মান যত ছোট আসে বিভব তত বেড়ে যাবে। তার মানে আর এর মান যত বাড়াবে ততই কি বিভবটা বেড়ে যাবে, আর এর মান যত বাড়াবে বিভবটা ততই বেড়ে যাবে। আর এইখানে বোঝাচ্ছে আর এর মান যতই বাড়াবে ততই কি হবে, প্রাবল্যটাও বেড়ে যাবে। উল্লেখ হচ্ছে এখানে একটা নেগেটিভ সাইন আসছে, এই নেগেটিভ সাইন দ্বারা বোঝাচ্ছে এটা আকর্ষণজনিত কারণ, এটা হচ্ছে কি আকর্ষণ করছে। এই আকর্ষণটা বোঝানোর জন্য আমরা নেগেটিভ সাইন এখানে ইউজ করেছি, ঠিক আছে। তো সাংখ্যিক মান এটার পজিটিভ, কিন্তু যদি আমরা আকর্ষণ প্রকৃতি বোঝাতে চাই, আকর্ষণধর্মী নাকি বিকর্ষণধর্মী, সেই প্রকৃতি বোঝাতে চাইলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে একটা আকর্ষণধর্মী। তো ধন্যবাদ সবাইকে। এইটাই ছিল আমাদের মহাকর্ষীয় বিভব এবং মহাকর্ষীয় প্রাবল্য কোন ক্ষেত্রে, যে যদি কোনো একটা নিরেট গোলক বিবেচনা করি সে ওই নিরেট গোলকের অভ্যন্তরে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে এবং এই ধারাবাহিকতা বজায় রাখবে। যে ভিডিওগুলো দিচ্ছে সেটার পরবর্তী এটাও চলে আসবে, ফাঁপা গোলক রিলেটেড যতগুলি আছে সবগুলো পেয়ে যাবে। আল্লাহ হাফিজ।